রাতটা কবরখানার মতো নিস্তব্ধ। বাইরে মাঝে মাঝে শুধু কুকুরের করুণ ডাক ভেসে আসছে। আয়ান বিছানার এক কোণায় মাথা চেপে ধরে বসে আছে, তার প্রতিটি শ্বাস যেন ভারী পাথর। তিথি বিছানার অন্য কোণে প্রাণহীন পুতুলের মতো গুটিসুটি মেরে আছে। ঘরের মধ্যে নীরবতা নয়, যেন পাথরের মতো জমাট বাঁধা আতঙ্ক। কিছুক্ষণ পর আয়ান পেটে বাতাস টেনে নিয়ে একটি লম্বা ভারী দীর্ঘশ্বাস ফেল। এভাবে বসে থাকলে চলবে না। সে ধীরে তিথির দিকে ঘুরল। তিথি তাকে ঘুরতে দেখে ভয়ে ঠোঁট কামড়ে ধরে কাদো কাদো মুখ করে ফেল, এই বুঝি চর পড়বে তার গালে। তিথিকে অবাক করে দিয়ে আয়ান অবিশ্বাস্য শান্ত গলায় বলল, তিথি, সত্যি করে একটা কথা বলতো, তুই আমার গাড়িতে কিভাবে এলি? তিথি আয়ানের কথায় মাথা গুছল। কিভাবে বলবে যে শুধুমাত্র তাকে শাস্তি দিতে গিয়ে আজ এই সর্বনাশ? এই কাণ্ড জানার পর আয়ান শান্ত থাকবে? কক্ষনো না। মেরে তো মাসকালাই ডাল বানিয়ে দিবে। এখন বাড়িতেও নেই যে বাবার কাছে আশ্রয় নিবে। এখন অন্য শহরে, অন্য এলাকায়, সে এই ছোট ঘরে আয়ানের সাথে আক্ষরিক অর্থেই বন্দী। তিথিকে চুপ করে থাকতে দেখে আয়ানের গলার স্বর আরও শান্ত, কিন্তু বিপজ্জনক হয়ে উঠল। কি হলো তিথি, বল, চুপ করে আছিস কেন? তিথি কোনো রকম গলায় সুর এনে আমতা আমতা করে বলল, ইয়ে মানে, আমি জানি না আয়ান ভাইয়াগু। আয়ান এবার ধমকের স্বরে যেন বিষ ঠেলে দিল। জানিস না মানে? হাওয়া থেকে উড়ে এসেছিস নাকি? হেঁটে গাড়িতে না উঠলে তো আর উঠতে পারতি না। এখন ভালোই ভালোই বলছি, বল তুই কিভাবে আমার গাড়িতে এলি? না হলে আজ রাতে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মেরে তোর লাশ এখানেই ফেলে আমি দেশ ছেড়ে পালাব। আয়ানের সেই ভয়ঙ্কর ধমকে তিথি চমকে উঠে কেঁপে গেল। শেষমেশ আয়ানের মৃত্যুভয় শুনে সে ভয়ে জলদি জলদি সব কিছু বলতে শুরু করল। যা শুনে আয়ানের চোখ আক্ষরিক অর্থে কপালে উঠল। আয়ান ক্রোধে উন্মত্ত হয়ে মুহূর্তে হাত উঁচিয়ে তিথিকে মারতে গেলে তিথি চিলের মতো আর্তনাদ করে দুই হাত দিয়ে মুখ থেকে বাচ্চাদের মতো করে বলল, না আয়ান ভাইয়া, মেরো না, প্লিজ। ব্যথা লাগবে। ব্যথা লাগলে আমি জোরে জোরে কান্না করব। তিথির সেই আর্জি আর হুমকি মেশানো কথা শুনে আয়ানের উঠে আসা হাতটা ঠিক সেখানেই জমে গেল। সে রাগে নিজের হাতের আঙ্গুলগুলো মুচড়ে একাকার করল। তিথির এই ছেলেমানুষি ভুলের জন্য আজ তাদের এত বড় সর্বনাশ হল। আয়ানের ইচ্ছে করছিল তিথিকে ইচ্ছেমতো আছড়ে ফেলে মারতে। কিন্তু এখন মারলে তিথি প্যাপু করে চিৎকার করবে, আর গ্রামের মানুষ শুনলে নেগেটিভ মাইন্ডে নিবে। আয়ান এসব কিছু ভেবে কোনোমতে নিজের রাগ গিলে ফেলে বিছানার এক কোণায় ধপাস করে মৃতদেহের মতো শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তি, অপমান আর উত্তেজনা সব মিলিয়ে সে মুহূর্তেই অবসন্ন হয়ে পড়ল। তিথি আয়ানকে অচেতনের মতো শুয়ে থাকতে দেখে তার মুখের দিকে সাবধানে উকি দিল এবং দেখল ঘুমিয়ে আছে। তিথি বড় শ্বাস নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং মনে মনে বলল, শালা গোমডা মুডি, খালি কথায় কথায় গায়ে হাত তুলিস। আজ আমি বিপদে পড়েছি বলে এত শান্ত থাকলাম, না হলে বাড়িতে থাকলে তোকে নুনপানি ছাড়া কাঁচা চিবিয়ে খেতাম। খান বাড়িতে শোকের স্তূপ নেমে এসেছে। শত শত মানুষের ভিড়, কিন্তু সেই ভিড়ের আওয়াজকেও ছাপিয়ে যাচ্ছে হৃদয়ভাঙা কান্নার শব্দ। পোস্টমর্টেম শেষে তিথির নিথর দেহটা সাদা কাপড়ে মুড়িয়ে খাটিয়ার উপর শুইয়ে রাখা হয়েছে। আনোয়ার খান নিজের সমস্ত শক্তি দিয়ে আশিক খানকে ধরে আছেন। আশিক খান তখন পাগলের মতো বুক চাপড়ে চিৎকার করছেন, ও আল্লাহ! আমার ফুলের কলির মতো মেয়েটার সাথে এত বড় জুলুম হল। আল্লাহ, তুমি এর কড়ায় গণ্ডায় বিচার করো। আমার মেয়েটা সে আর আমাকে বাবা বলে ডাকবে না, কোনো আবদার করবে না। আরিফুল খানও গুমরে কেঁদে উঠে আশিক খানকে ধরে আছেন। আরশি এক কোণায় দেয়ালের সাথে মিশে গিয়ে নীরবে ফুপিয়ে যাচ্ছে। তার চোখ কাঁচতে কাঁচতে লাল টকটকে হয়ে গেছে। রৌদ্র আরশিকে ফোন করে নিশ্চিত করে দিয়েছে যে সে আসছে। বাড়ির শোকার্ত সদস্যেরা সবাই শুধু জানে তাদের বড় ছেলে রৌদ্র দেশে ফিরছে। তার উপস্থিতিতে হয়তো শোকার্ত পরিবেশে কিছুটা শক্তি পাওয়া যাবে। কিন্তু একটি জিনিস, গুরুত্বপূর্ণ গোপন তথ্যটি শুধু আরশির কাছেই ছিল। সে জানে রৌদ্র একা আসছে না, সাথে তুরাও আসছে। আরশির মনে দ্বিধা, তিথির মৃত্যু যেমন কষ্ট দিচ্ছে, তেমনি চিন্তা হচ্ছে রৌদ্র আর তুরাকে দেখে বাড়ির এই বিপর্যয় কেমন হবে। আর শিহাব এই দৃশ্য দেখে কি সে শান্ত থাকবে, নাকি আবার সব হারিয়ে পাগলামি শুরু করবে? এই ভয়াবহ চিন্তাটাই আরশির কলিজাটা চিৎ ধরিয়ে দিচ্ছে। শিহাব আরশির দিকে দৃষ্টি ফেরাল। দেখল মেয়েটার চেহারা শুকিয়ে গিয়েছে, চোখ দুটো অস্বাভাবিকভাবে ফোলা। শিহাব ধীরে ধীরে আরশির দিকে এগিয়ে এসে নিঃশব্দে তার পাশে দাঁড়াল। এরপর সামনে খাটিয়ার দিকে তাকিয়ে শীতল, ভারী কণ্ঠে আরশির উদ্দেশ্যে বলল,
জানো আরশি, এই মুহূর্তে তুরার কথা ভীষণ মনে পড়ছে। এক বোন তো আজ চিরদিনের জন্য হারিয়ে গেল। আর তুরা, সে তো পালিয়ে গেল, কোথায় আছে কেউ জানে না গি। শিহাবের সেই করুণ মন্তব্যে আরশি এক পলক তার দিকে তাকাল। তিথির খাটিয়ার পাশে দাঁড়িয়ে শোকের এই পরিবেশে আরশি যেন নিজেই নিজের অজান্তে এক ভয়ঙ্কর প্রশ্ন ছুড়ে দিল শিহাবের দিকে। আচ্ছা শিহাব ভাইজা, একটা কথা বলি। শিহাবের চোখ তখনও খাটিয়ার দিকে স্থির। সে ধীর, ক্লান্ত স্বরে বলল, বলো। আরশি মুহূর্তের দ্বিধা কাটিয়ে সরাসরি তার সবচেয়ে বড় আতঙ্কের কথাটি বলল। যদি এখন তুরা ফিরে আসে, আপনি কি আমাকে ছেড়ে আবারও তুরাকে বিয়ে করতে চাইবেন? আরশির এই অসহায়, ধারালো প্রশ্নে শিহাবের যেন শ্বাস থেমে গেল। সে যেন পাথরের মতো সেখানে থমকে গেল। ধীরে ধীরে সে চোখ ঘুরিয়ে আরশির লাল ফোলা চোখের দিকে তাকাল। আরশি তখন নিজের চরম পরিণতি জানার জন্য ভয়ঙ্কর দৃঢ়তা নিয়ে শিহাবের দিকে তাকিয়ে আছে। আরশির এই কথার উত্তর দেওয়াটা শিহাবের কাছে এক আকাশ পরিমাণ কঠিন মনে হল। এই মুহূর্তে সে তার ভেতরের তুমুল ঝড়কে ভাষায় প্রকাশ করার মতো সামান্য শক্তিও খুঁজে পাচ্ছে না। যদিও বিয়ে জীবনে একবারই হয়, এই নীতিতে শিহাব দৃঢ়ভাবে বিশ্বাসী। কিন্তু তুরার বেলায় তা মানতে যেন তার হৃদয়ের প্রতিটি শিরা ছিঁড়ে যাচ্ছে। তুরাকে শিহাব মুহূর্তের জন্যও ভুলতে পারেনি। হয়তো সেই আবেগ প্রকাশ করা ছেড়ে দিয়েছে, কিন্তু তার আবেগ, স্মৃতি, উপস্থিতি সব আগের মতোই শিহাবের মনের গভীরে গেঁথে আছে। এই মারাত্মক কষ্টগুলো শিহাব বুকের পাঁজর দিয়ে চাপা রেখে বাইরে ভালো থাকার ভান করে চলছে। কিন্তু সত্যি সত্যি যদি তুরা আসে, তাকে দেখে কি আবার তার আগের সেই অপ্রকৃতিস্থ পাগলামিটা জেগে উঠবে? আবারও কি তুরাকে জোর করে পাওয়া সেই পুরনো জেদ মাথাচাড়া দিয়ে উঠবে? আবারও কি সে তুরাকে দেখে দুর্বল হয়ে পড়বে? এসব ভাবতেই শিহাবের ভেতরটা যেন তীব্র যন্ত্রণা মুচড়ে গেল। তার গলার কাছে কিছু একটা দলা পাকিয়ে গেল, তাই শিহাব কোনো উত্তর দিতে পারল না। আরশি শিহাবের সেই জটিল নীরবতা দেখে মুহূর্তেই বুঝে নিল তার ভেতরের যুদ্ধটা। আরশি আর চাপ না দিয়ে অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, ভালোবাসা একটা খুব পবিত্র জিনিস। কিন্তু সেই ভালোবাসার পবিত্রতা ধরে রাখতে সবাই পারে না। কেউ সেই ভালোবাসাটাকে পাগলের মতো জোর করে আদায় করতে চায়, যেটাকে আসলে পাগলামি বলা হয়, ভালোবাসা নয় গি। আরশি তখন খাটিয়ার দিকে চোখ ফিরিয়ে অশ্রুসজল কণ্ঠে বলল, সেই ভালোবাসাটাই পবিত্র, যেই ভালোবাসার মানুষটাকে অন্যজনের পাশে হাসতে দেখে তার সুখ কামনা করে শান্তিতে বলতে পারে, তুমি সুখে আছো, এতেই আমি খুশি। এর থেকে বেশি কিছু চাই না আমি। এই সামান্য আত্মত্যাগটুকুকেই একজন মানুষের পবিত্রতম ভালোবাসা বলা হয়। এই সামান্য কথাটুকু সবাই বলতে পারে না শিহাব ভাইয়া। কিন্তু কেন জানি আমার বিশ্বাস হয় আপনি ভালোবাসাটাকেও পবিয়ে ধরে রাখতে পারবেন এবং এই কথাটুকু ও বলতে পারবেন ঘ। আরশির অসাধারণ গভীর কথায় শিহাবের হৃৎপিণ্ডটা যেন মুচড়ে উঠল। কিন্তু শোকের আবহে আরশি কেন এই জীবনবোধের কথাগুলো বলল, তা শিহাব এক মুহূর্তের জন্য বুঝে উঠতে পারছিল না। শিহাব সেই রহস্যের কিনারা করার জন্য আরশির দিকে তৎক্ষণাৎ ঘুরে কিছু বলতে যাবে, তার আগেই আরশি মুখ ফিরিয়ে সেখান থেকে দ্রুত সরে গেল। শিহাব বরফের মূর্তির মতো সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। তার কানে শুধু আরশির সেই আত্মত্যাগের কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল, আর সে বারবার ভাবতে থাকল আরশি আজ হঠাৎ তাকে এমন কঠিন সত্য কেন বলে গেল। রৌদ্র আর তুরা তখনও রাস্তায় গাড়িতে। বাইরে প্রচণ্ড যানজট, গাড়ি এক ফোঁটা নড়ছে না। তুরা অবিরত ফুপিয়ে কান্না করতেই আছে। রৌদ্র শত চেষ্টা করেও তাকে শান্ত করতে পারছে না। জ্যাম যখন দীর্ঘস্থায়ী রূপ নিল, শোকে ও উদ্বেগে তুরার ধৈর্যের বাঁধটা যেন হুট করে ভেঙে গেল। তুরা কোনো কথা বলার সুযোগ না দিয়েই যেন দম আটকে আসছে, গাড়ি থামা মাত্র দরজা খুলে রাস্তায় নেমে পড়ল। রৌদ্র কিছু বোঝার আগেই তুরা পাগলের মতো জ্যামের মাঝখান দিয়ে ছুটল। রৌদ্র ও গাড়ি থেকে নেমে তুরার পিছনে ছুটল। ততক্ষণে তুরা অনেক দূরে চলে গেছে। রৌদ্র বুঝতে পারল তুরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই আর না ছুটে গাড়িতে ফিরে এসে নিঃশ্বাস ফেল। তুরা জ্যামের অনেক সামনে এসে একটা সিএনজিতে উঠে পড়ল। তুরা সেই সিএনজিকে একদম বাড়ির মূল ফটকের সামনে এসে থামিয়ে চালককে ভাড়া না দিয়েই ঝড়ের বেগে বাড়ির দিকে দৌড় দিল। পিছন থেকে হতভম্ব চালক গলা ফাটিয়ে চিৎকার করল, আরে ম্যাডাম, আমার ভাড়াটা তো দিয়ে যান। ততক্ষণে তুরা সব উপেক্ষা করে উঠোনে চলে এসেছে। তুরা দৌড়ে একদম তিথির খাটিয়ার সামনে এসে আচমকা থমকে দাঁড়াল। সামনে সাদা কাপড়ে মোড়ানো তার বোনের নিথর দেহ। মুহূর্তেই শোকার্ত সবার চোখ সেই ক্ষিপ্ত তুরার দিকে পড়ল। শিহাব এক মনে খাটিয়ার দিকে তাকিয়েছিল।
হঠাৎ শিহাবের চোখ পড়ল খাটিয়ার সামনে দাঁড়িয়ে থাকা তুরার দিকে। মুহূর্তে শিহাবের চোখ বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে স্থির হয়ে গেল। আশিক খান নিজের মেয়েকে দেখে দূর থেকেই বুকফাটা গলাভাঙা আর্তনাদ করে ডাক দিলেন, তুরা মারে, ও মা, তুই আসছিস? মারে, আমার বুকে আয়। আমার যে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে তুষের আগুনের মতো জ্বলছে। আয়, আমার বুকে আয়। আমার কলিজাটা একটু ঠান্ডা করে দিয়ে যা। আমার এক মেয়ে চলে গেছে, তুই যাস না রে মাগ। আশিক খানের ডাকে তুরা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। তনুজা খানও তাড়াতাড়ি এসে চিৎকার করে জড়িয়ে ধরলেন। আরফা আরশিও দৌড়ে এসে যোগ দিল। তিথির নিথর দেহের পাশে তখন খান বাড়ির সবাই মিলে এক বুক ফাটা করুণ কান্নার বৃত্ত তৈরি করল। তুরা সেই হাহাকারের মাঝখানে দাঁড়িয়ে পাগলের মতো চিৎকার করে বলল, বাবা, আমার কলিজার টুকরা বোন তিথি কই? ওকে ডাক দাও। বলো তোর বোন এসেছে। আর ওই সাদা কাপড়ে মোড়ানো লাশটা কার? আমাদের বাড়িতে কেন? হ্যাঁ, আমার বোন তিথি কোথায়? ওকে ডাক দাও। তুরার সেই অবিশ্বাস আর আক্রোশ মেশানো প্রশ্নে কেউ কিছু বলল না। তারা শুধু মাথা ঠুকে চিৎকার করে কাঁদতে লাগল। আরশি কান্নার মাঝেই কাঁধের উপর দিয়ে খেয়াল করল রৌদ্রকে দেখতে পাচ্ছে না। রৌদ্র কোথায়? এই ভাবনার মাঝেই আরশির চোখ গেল বাড়ির গেটের দিকে। অপেক্ষাকৃত দামি একটি গাড়ি ধীরে ধীরে প্রবেশ করছে। শিহাব বিশাল ধাক্কা খেয়ে পাথরের মতো দাঁড়িয়েছিল। এই অকল্পনীয় মুহূর্তে তুরা যে সত্যি সত্যি এসে পড়বে তা সে ভাবেনি। শিহাবের শরীর ভিতর থেকে বাইরে পর্যন্ত অসহায়ের মতো কাঁপতে লাগল। হঠাৎ শিহাবের চোখ গেল সেই গেট দিয়ে ঢোকা গাড়িটির দিকে। শিহাব চোখ বড় করে তাকাল। আর পরমুহূর্তেই গাড়ি থেকে নেমে এল রৌদ্র। শিহাবের মাথার শিরাগুলো যেন বিদ্যুৎস্পৃষ্ট হল। তুরাকে অনুসরণ করে রৌদ্র কেন আসল? শিহাবের মস্তিষ্ক যেন এই মুহূর্তে চূড়ান্তভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আরশি সেই বিভ্রান্তিকর দৃশ্য উপেক্ষা করে একমাত্র আশ্রয়ের খোঁজে প্রাণপণে দৌড়ে গিয়ে রৌদ্রকে জড়িয়ে ধরল এবং তার বুকে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। রানিং আয়ানকে নতুন ঝলমলে খয়েরি রঙের পাঞ্জাবি পরিয়ে আর তিথিকে ভারী কাজ করা লাল খয়েরি বেনারসি শাড়িতে জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে। এক কথায় দুজনকেই পুরোপুরি বরকনের বেশে সজ্জিত করে দিয়েছে সবাই। আয়ানের সব কিছু বিষের মতো তেতো লাগছে। আয়ান আর তিথিকে পাশাপাশি বসিয়ে রাখা হয়েছে। চারপাশে লোকজন আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করছে, কিন্তু আয়ানের ইচ্ছে করছে সব কিছু লাথি মেরে ছুড়ে ফেলে এই স্থান থেকে উড়ে চলে যেতে। কিন্তু পারছে না। ওই যে উড়ে যাবে কিভাবে? তার তো ডানাই নেই। আর ঠিক এই মুহূর্তে সে জীবনের সবচেয়ে অসহায় মানুষ। আয়ান যখন ঘর্মাক্ত শরীরে মুক্তির পথ খুঁজছিল, ঠিক তখনই বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি এলো মাথায়। আয়ান সাথে সাথে চেয়ার থেকে উঠে গম্ভীর মুখে চেয়ারম্যানের সামনে এসে সম্মান দেখিয়ে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কিছু জরুরি কথা বলার ছিল গু। চেয়ারম্যান বললেন, হ্যাঁ বলো, কি বলবে? আয়ান গলা শুকিয়ে যাওয়া সত্ত্বেও আমতা আমতা করে বলল, না মানে আপনারা তো দীর্ঘক্ষণ আনন্দ করলেন। এখন যদি আমাদের বিদায় নিতে দিতেন ভালো হতো। আসলে আমার অফিসে ব্যাপক চাপ। একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, ক্যান্সেল হলে কোটি টাকার লস হয়ে যাবে গু। আয়ান পুরো ঘটনাটাই সতর্কতার সাথে বানিয়ে বলল, কারণ এছাড়া আর কোনো পথ খোলা ছিল না। চেয়ারম্যান আয়ানের কথা শুনে চিন্তিত মুখে বললেন, ঠিক আছে, তুমি বলছো তুমি ব্যবসায়ী, আর আমি জানি ব্যবসায়ীরা কেমন চাপে থাকে। যদিও আজকের দিনটা আমরা ছাড়তাম না, তোমার অফিসের ক্ষতির কথা শুনে যেতে দিতে হচ্ছে গি। আয়ানের মুখে অবর্ণনীয় স্বস্তি নিয়ে তৎক্ষণাৎ বিশ্বজয়ী হাসি ফুটল। সে কৃতজ্ঞতায় ঝুঁকে বলল, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে তিথির তখন চারপাশের কোনো হুঁশ নেই। সে চেয়ারম্যানের নাতনিকে কোলে নিয়ে খিলখিল করে হাসছে, খুব আনন্দে তাদের সাথে দুষ্টুমি করছে। আয়ান তিথির কাছে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, তিথি উঠ। তিথি আয়ানের কথা শুনে অবাক হয়ে সেই আনন্দ থেকে বেরিয়ে এলো এবং ভ্রু কুঁচকে বলল, কেন? উফ, কেন? আয়ান তিথির কথা শুনে আবারও দাঁতে দাঁত পিষে কিন্তু নিচু কণ্ঠে বলল, বাড়ি যাবু। তিথি চোখ বড় বড় করে বলল, কি বলছো তুমি? সত্যিই যেতে দিবে? হ্যাঁ গু। তিথি সাথে সাথে চেয়ারম্যানের নাতিকে আদরে জড়িয়ে তার গালে উষ্ণ দুটি চুমু এঁকে বলল, বাবু ভালো থেকো। আসি আমরা গু। বাবুটা চোখ পিটপিট করে অল্পবয়সী প্রেমিকের মতো আয়ানকে বলল, এই শুনো, আমার এই মেয়েটাকে খুব ভালো লেগেছে।
এখন ও তোমার বউ, কিন্তু বড় হয়ে আমি ওকে বিয়ে করব। ততদিন ওর দায়িত্ব সব তোমার গু। বাবুটার কথায় সেখানে থাকা সকলে হাসির রোল তুললেন। আয়ান বিরক্ত হলেও না চাইতেও সামান্য হেসে বাবুটার চুল এলোমেলো করে দিয়ে বলল, তুমি চাইলে এখনই বিয়ে করতে পারো। আমার কোনো আপত্তি নেই। তবে তুমি ছোট, তাই তোমার উপর একটু দয়া করলাম। তোমার বোঝাটা আমি নিলাম। চিন্তা করো না, সময় হলেই তোমার ঘাড়ের বোঝাটা তোমার উপরই ছুড়ে দিয়ে যাবগু। শেষের কথাটুকু আয়ান হিংস্র বিটবিট করে আর চোখে তিথির দিকে তাকিয়ে বলল। তিথি আয়ানের সেই বিষাক্ত বিটবিট ভালো করেই বুঝতে পারল। আর তাকে বোঝা বলেছে ভাবতেই তিথির শরীরে আগুন লেগে গেল। যেই কিছু বলতে যাবে তার আগেই আয়ান সবাইকে চুপ করিয়ে দিয়ে শান্ত কিন্তু ধারালো কণ্ঠে সবার উদ্দেশ্যে বলল, জানি আমি আপনাদের চোখে এখন খারাপ। আপনারা হয়তো ভাবছেন আমি একটা অপরাধী, একটা নোংরা ছেলে। কিন্তু আমি আপনাদের সন্তানের মতো। তাই সন্তান হয়ে বলছি আমি কোনো খারাপ কাজ করিনি। এমনকি আপনারা যার সাথে আমাকে বিয়ে দিয়েছেন সে শুধুমাত্র আমার চাচাতো বোন, এর বাইরে কিছু নয়। আমি জানি আপনারা বিরাট ভুল বুঝে আমাদের এই পথে ঠেলে দিলেন। মানুষ ভুল করে, তবে সেই ভুল যেন আর না হয়। আজকে আমার সাথে যেটা করলেন এই কাজটা আর কারো সাথে করার আগে অন্তত একটু খোঁজ খবর নিয়ে করিয়েন। কারণ আপনাদের এই ভুলের খেসারত। আয়ান এবার তিক্ত দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে বলল, দুটি মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে কি? আয়ান পুনরায় সকলের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আপনাদের প্রতি আমার কোনো রাগ নেই। আপনারা আমার মা বাবার মতো সম্মানিত, তাই আমিও আপনাদের সম্মান করি। আজ আসি, এবং সবাই ভালো থাকবেন। মনে কোনো কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিবেন। আসি, আসসালামু আলাইকুম গ। কথাটা বলেই আয়ান ভিড়ের মাঝখানে পিছন ফিরে না তাকিয়ে পথ ধরল। তিথিও ক্রোধে ফুলতে ফুলতে সবার কাছ থেকে বিদায় নিয়ে আয়ানের পিছু নিল। আয়ান আর তিথি গাড়ির কাছে চলে এল। তিথি সাথে সাথে যেন মুক্তি পেয়েছে এইভাবে গাড়িতে উঠে বসল। যখন আয়ান উঠতে যাবে ঠিক তখনই পিছন থেকে চেয়ারম্যানের ভারী কণ্ঠস্বরে ডাকল। আয়ান বিরক্তি চেপে গাড়িতে না উঠে চেয়ারম্যানের দিকে একটু এগিয়ে গেল। চেয়ারম্যান আয়ানের সামনে এসে আয়ানের ফোনটা হাতে দিয়ে বললেন, তোমার ফোন রেখে এসেছিলে? আর বাবা, আমরা জানি না কোনো অপরাধ করেছি কিনা। তবে তোমার কথা আর আর্তনাদ শুনে মনে হচ্ছে তুমি সত্যি কোনো অন্যায় করনি গি। চেয়ারম্যান গভীরভাবে শ্বাস নিয়ে বললেন, তবে আমিও যে বাধ্য বাবা। আসলে আমরা সবাই বাধ্য। কারণ আমাদের গ্রামের নিয়ম এইটাই, রাতের বেলা কোনো মেয়ে বা ছেলেকে একসাথে পেলে কথা না বাড়িয়ে সোজা বিয়ে দিয়ে দেওয়া। সেটা এলাকার মানুষই হোক বা অন্য এলাকার মানুষ হোক। আমরা আমাদের শত বছরের কাজ করেছি বাবা। তুমি একটুও মনে কষ্ট নিও না গে। চেয়ারম্যান স্নেহের ভঙ্গিতে আয়ানের কাঁধে জোর দিয়ে হাত রেখে বললেন, শুনো, বিয়ে জীবনে একবারই হয়, তোমাদেরও হয়ে গেছে, এখন চাইলেও আর এই সত্যিটা লুকাতে পারবে না। আমি জানি না তোমাদের জীবন কেমন হবে। কিন্তু আমি একজন অভিভাবক হিসেবে তোমাকে বলছি, মেয়েটাকে কখনো ছেড়ো না। অনেক ভদ্র আর নিষ্পাপ, মিষ্টি দেখতে মেয়েটা। যা আজকাল এমন মেয়ে খুঁজে পাওয়াই দেয়। হয়তো তোমাদের কিছুদিন মানতে সমস্যা হবে, তবে চিন্তা করো না, সময় সব ভুলিয়ে দেবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, কেমন? আমি তোমাদের জন্য মন থেকে দোয়া করি, তোমরা সুখী হও। যদি কখনো তোমাদের মিল হয় সেই দিন তোমরা দুজন এই গ্রামে একবার এসো। আমি সেই দিন মন খুলে তোমাদের দুজনকে দেখতে চাই। আয়ান চেয়ারম্যানের কথায় শান্তভাবে মাথা দুলাল। চেয়ারম্যান আয়ানের কাঁধে হালকা চাপড় দিয়ে একরাশ আশা নিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে গেলেন। আয়ানও আর এক মুহূর্তও না দাঁড়িয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠল। সে সাথে সাথেই গাড়ির ইঞ্জিন চালু করে দ্রুত সেই স্থান ত্যাগ করল এবং গাড়ি শহরের দিকে চলতে লাগল। তিথির সেই নিথর দেহটিকে মাটি দেওয়া হয়ে গেছে। হল ঘরে সবাই গভীর হতাশায় চুপচাপ বসে আছে। শিহাব আর রৌদ্র পাশাপাশি দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মধ্যে যেন অদৃশ্য দেয়াল। কেউ এখন পর্যন্ত কোনো কথা বলেনি। তুরা আশিক খানের কাঁধে মাথা দিয়ে জড়িয়ে ধরে আর্তনাদ করতে করতে বলছে, আমার বোন। আল্লাহ, কেন আমার বোনটাকে নিয়ে গেল? ওইটুকু মেয়েটার উপর এত বড় নিষ্ঠুর মৃত্যু কিভাবে দিতে পারল? আমার বোন তো কখনো কারো ক্ষতি করেনি, তাহলে আমার বোনের সাথে কেন এমন হল? কেন? কেন? আশিক খানও গুমরে কান্না করছেন। তাদের বাবা মেয়ের তীব্র কষ্টের মাঝে আর কেউ ঢুকতে চাইছে না। সবাই ভাবছে এই কান্না হয়তো সামান্য হলেও কষ্ট কমাবে, তাই কেউ আর সান্ত্বনা দিচ্ছেন না। কিন্তু সবাই চুপচাপ চোখের পানি ফেলছে। রৌদ্র লম্বা দীর্ঘশ্বাস ফেল। হঠাৎ রৌদ্রের চোখ গেল শিহাবের দিকে।
দেখল শিহাবও ফ্যালফ্যাল করে তার দিকেই তাকিয়ে আছে। রৌদ্র এবার আর কোনো দ্বিধা না রেখে শিহাবের দিকে এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল, কেমন আছিস? শিহাব সাথে সাথে শুষ্ক উত্তর দিল, যেমনটা থাকার কথা। তো তুই কেমন আছিস? রৌদ্র সংক্ষেপে চোখে চোখ রেখে বলল, ভালো। শিহাব কোনো সংকোচ, কোনো দ্বিধা না রেখে তীব্র সন্দেহের দৃষ্টিতে রৌদ্রের চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করল, তোরা এতদিন তোর কাছে ছিল? রৌদ্রের চোখ সামান্যও নড়ল না। সে সোজাসাপটা উত্তর দিল, হুম। রৌদ্রের এই এক অক্ষর উত্তর শিহাবের বুকে যেন একটা গরম ছোড়া আমূল গেঁথে দিল। তার মানে তার সব সন্দেহ সত্যি। তুরা পালিয়ে রৌদ্রের কাছেই গিয়েছিল। এই বিস্ফোরক সত্য মাথায় আসতেই শিহাবের পুরনো ভয়াল স্মৃতিগুলো ফিরে এল। হঠাৎ তার আরশির সেই গভীর সান্ত্বনার কথাগুলো মনে পড়ল, ভালোবাসার মানুষ খুশি থাকলে আমি এতেই খুশি, এর থেকে বেশি কিছু চাই না আমি। তার মানে আরশি তাকে প্রস্তুত করছিল। তুরা যে রৌদ্রের সাথে ছিল এই বিধ্বংসী সত্যটা আরশি জানে। শিহাবের মাথা যেন পাগলের মতো ঘুরছে, পুরো পৃথিবীটা এক অসহনীয় বিশ্বাসঘাতকতার রহস্য মনে হল। রৌদ্র শিহাবের বিবর্ণ মুখ ও থমকে যাওয়া শরীর দেখে পরিস্থিতি বুঝে নিল। সে শিহাবের কাঁধে হাত রেখে শান্ত কিন্তু কঠোর স্বরে বলল, আমার কিছু জরুরি কথা আছে তোর সাথে। আমি বাইরে যাচ্ছি, চল তুইও আয়। কথাটা বলেই রৌদ্র দ্রুত হোল ঘর থেকে বের হয়ে গেল। শিহাব মাথায় অসহ্য চাপ নিয়ে নিজের ভারসাম্য হারিয়ে যেন ধীরে ধীরে রৌদ্রের পিছন পিছন বের হল। রৌদ্র আর শিহাব এসে দাঁড়াল নদীর একেবারে পারে, এক ফাঁকা নিরিবিলি পরিবেশে। দুজনেই ঠান্ডা হাওয়ায় দুই হাত বুকে জোট করে নদীর বিশাল জলরাশির দিকে তাকিয়ে আছে। দীর্ঘক্ষণ অসহনীয় নীরবতা বিরাজ করল। অবশেষে সেই নীরবতা ভেঙে শিহাব ঠান্ডা কম্পিত কণ্ঠে আবারও রৌদ্রকে প্রশ্ন করল, বিয়ে করেছিস তুরাকে? রৌদ্র শিহাবের কাছে এই তীব্র সত্যটা লুকাতে চাইল না। সে জানে পরিবারের কাছে এই মুহূর্তে সে তা গোপন রাখতে চায়, কারণ তিথির শোকে তাদের মনমেজাজ এমনিতেই ভালো নেই। এই ঘটনা শুনে কে কেমন প্রতিক্রিয়া হবে তা রৌদ্রের জানা নেই। কিন্তু শিহাবের কাছে আর লুকানো অর্থহীন। রৌদ্র একটি গভীর দীর্ঘশ্বাস নিয়ে কেবল বলল, হুম। শিহাবের মাথায় যেন আস্ত একটা পাহাড় ভেঙে পড়ল। আজ তার ভালোবাসার মানুষ তুরা চিরদিনের জন্য অন্যজনের হয়ে গেছে। সে এখন শুধু একজন মেয়ে নয়, সে কারো স্ত্রী। কথাটা ভাবতেই শিহাবের ভেতরটা তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। রৌদ্র এবার চোখ নদীর দিক থেকে সরিয়ে শিহাবের পাথরের মতো স্থির মুখের দিকে ঘুরে দাঁড়াল। শিহাব তখনও নিচের দিকে তাকিয়ে আছে। রৌদ্র এবার নরম সুরে নয় বরং বেদনার চাপ নিয়ে শিহাবকে বলল, আচ্ছা শিহাব, আমার বোনটা কি খারাপ? আমার বোনটাকে কি মেনে নেওয়া যায় না আগে? রৌদ্রের এমন কথায় শিহাব ধীরে ধীরে চোখ তুলে তাকাল। রৌদ্র আবারও বলল, দেখ, আমি জানি তোর আর আরশির বিয়েটা নিয়তির চরম পরিহাস। কিন্তু শিহাব, আমার মুখের দিকে তাকা, আমার বোনটা একেবারে নিষ্পাপ। আমি তার ভাই বলে বলছি না, তুইও তার সাথে আছিস, এতদিনে নিশ্চয়ই বুঝেছিস আরশি কেমন। আমি জানি শিহাব, তুই এখনও তুরাকে তিল তিল করে ভালোবাসিস। ভালোবাসার মানুষকে এভাবে অন্যের হতে দেখার জ্বলন্ত কষ্ট আমি বুঝি। কিন্তু শিহাব, যেটা ভাগ্যে নেই সেটা হাজার চেষ্টা করলেও পাওয়া যায় না। আমি কিন্তু তোর আর তুরার মাঝের দূরত্ব থেকে স্বেচ্ছায় সরে গিয়েছিলাম, আমি বিপদের কারণ হতে চাইনি। কিন্তু বিধাতা সেদিন হাসছিল। সেই তুরাই আমাকে ভালোবেসে পাওয়ার জন্য পাগলের মতো পাসপোর্ট ভিসা ছাড়া সুইজারল্যান্ডে আমার দরজায় গিয়ে হাজির হল। বিশ্বাস কর, প্রথমে আমি ভয়ে জমে গিয়েছিলাম, কিন্তু সেইটাই অকাট্য সত্য ছিল। আমি আর কি করতাম বল? আমিও যে তুরাকে আমার সর্বস্ব দিয়ে ভালোবাসি। তাই এক মুহূর্ত দেরি না করে, পরিবারের কাউকে কিছু না জানিয়ে আমি ওকে আমার জীবনের অংশ করে নিলাম। রৌদ্র একটু দম নিয়ে শিহাবের কাঁধ দুটো শক্ত করে ধরে বলল, কিন্তু শিহাব, আমার হাতজোট করা অনুরোধ শোন। আরশি খুবই সরল মনের মেয়ে। সে জীবনে কখনো অন্য সম্পর্কে জড়ায়নি, তুই তার জীবনে পবিত্রতম প্রথম পুরুষ। তাই আমি তোর বন্ধুর থেকেও বেশি একজন ভাই হয়ে বলছি, আরশিকে কষ্ট দিস না, কখনো ছেড়ে যাস না। জানি তোর ভেতরের আগুন নেভাতে সময় লাগবে, কিন্তু আমার বোনের উপর একবার ভরসা রাখ।